আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিল ইরান। একটি মিসাইল আকাশে উঠতেই ৮০ টুকরো, প্রতিটি টুকরো আলাদা লক্ষ্যে ছুটছে। মাত্র ১০টি মিসাইল একসঙ্গে ছুড়লে আকাশ ভরে যাবে ৮০০ বোমায়। আমেরিকার কোটি ডলারের থার্ড প্যাট্রিয়ট সিস্টেম সেদিন শুধু তাকিয়ে দেখবে। এই দৃশ্য এখন আর কল্পনা নয়, ইরান নিজেই এই সক্ষমতার কথা ঘোষণা করেছে বিশ্বের সামনে। ইরানের পার্লামেন্টের ৯০ নম্বর কমিটির ডেপুটি হেড হোসেইন আলী হাজ্জি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যা বললেন তা শুনে বিশ্বের সামরিক বিশ্লেষকরা চুপ হয়ে গেছেন। তিনি বললেন, ইসলামিক রিপাবলিকের কাছে এমন মিসাইল আছে যা আঘাত হানার আগেই ৮০টি পৃথক বোমায় বিভক্ত হয়ে যায়। একসঙ্গে ১০টি ছুড়লে ৮০০টি বোমা একযোগে ছুটবে লক্ষ্যের দিকে। তারপর সরাসরি চ্যালেঞ্জ, কোন থার্ড কোন প্যাট্রিয়ট এগুলো থামাতে পারবে? এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়। ইরান ইতিমধ্যেই ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে ২০২৬ সালের যুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচ নথি করেছে জনবহুল এলাকায় বারবার এই অস্ত্র প্রয়োগ করা হয়েছে। তার মানে এই সক্ষমতা পরীক্ষিত, প্রমাণিত এবং মাঠে ব্যবহারযোগ্য। ঠিক যেদিন আমেরিকা ঘোষণা দিল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়া শুরু হবে, সেদিনই ইরান জবাব দিল মিসাইল আর ড্রোন দিয়ে। ইউএই এর দিকে ছুটল ১৫টি মিসাইল, 4টি ড্রোন। ফুজাইরার একটি তেল কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৩ জন ভারতীয় শ্রমিক আহত। ইউএই উপকূলের কাছে 2টি কার্গো জাহাজ আগুনে ভস্মীভূত। আর সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। ইরানের নৌবাহিনী নিজেই স্বীকার করল, কোনো অস্বীকার নেই, কোনো লুকো ছাপা নেই। তেহরানের ব্যাখ্যা সহজ, আমরা আগে মারিনি, আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, এটা তারই জবাব। উপসাগর জুড়ে আতঙ্ক, জোট বাঁধছে আরব বিশ্ব। সৌদি আরব তাৎক্ষণিক নিন্দা জানালেও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোন করলেন আমিরাতের প্রেসিডেন্টকে। বললেন, রিয়াদ আমিরাতের পাশে আছে, থাকবে। জিসিসি বলল, এটা আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। কাতার বলল, সংযম দরকার। ইইউ বলল, এটা অগ্রহণযোগ্য। কিন্তু ইরান থামেনি, থামার কোনো লক্ষণও নেই। বরং আমিরাতকে সরাসরি হুমকি দিয়ে তেহরান বলেছে, ইসরায়েলের খেলার পুতুল হলে শিখিয়ে দেওয়া হবে। কাচের ঘরে বসে আছো, একটা সুবিধাও নিরাপদ থাকবে না। ইউএই পাল্টে জানিয়েছে, এবার আর চুপ থাকবে না। আমেরিকার অস্ত্র ভাণ্ডারে ভয়ঙ্কর টান, এখানে আসল আতঙ্ক লুকিয়ে। মাত্র ৩৯ দিনের যুদ্ধে আমেরিকা খরচ করে ফেলেছে ১৪৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল, ১০০০টি জয়েন্ট এয়ার টু সার্ফেস মিসাইল, ৩৭০টি SM-6 মিসাইল। কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমের অর্ধেকের বেশি মজুদ ইতিমধ্যেই শেষ। লকহিড মার্টিন উৎপাদন বাড়াচ্ছে, টমাহক তৈরির গতি বাড়ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পুরো মজুদ ফেরাতে লাগবে ৪ বছরেরও বেশি সময়। আর এই ৪ বছরের শূন্যতার মাঝে যদি চীনের সঙ্গে সংঘাত বাঁধে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে প্রশ্নের মুখোমুখি, যে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। মার্কিন ড্রোন শিকারী ইরানের নতুন আরাস। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক, সবচেয়ে দামি এবং ঘাঘু গোয়েন্দা ড্রোন আমেরিকার MQ-9 রিপার। আকাশে ওড়ার সময় একে মনে করা হয় অপরাজেয় এক বাজ পাখি, কিন্তু হরমুজ প্রণালীর নীল জলরাশির ওপর দিয়ে ওড়ার সময় হুট করেই যেন এই বাজ পাখির লেজে গোবরে অবস্থা হলো। মার্কিন অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে চোখের পলকে ড্রোনটিকে আকাশ থেকে নামিয়ে আনলো ইরান। মাসের পর মাস ধরে আমেরিকা আর ইসরায়েলের একের পর এক হামলায় সবাই যখন ভাবছিল ইরান এবার কাগজের বাঘ হয়ে গেছে, তখনই তেহরান খেলল তার আসল চাল। নিজেদের তৈরি একদম নতুন গোপন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মার্কিন ড্রোনকে মাটিতে আছড়ে ফেলে ইরান প্রমাণ করল তারা দমে যাওয়ার পাত্র নয়। কিন্তু কি এই রহস্যময় অস্ত্র? কিভাবে ইরান মার্কিন প্রযুক্তির চোখে ধুলো দিল? আজ আমরা আল জাজিরার এক্সপ্লেইনারের ওপর ভিত্তি করে উন্মোচন করব ইরানের সেই নতুন তুরুপের তাস, যার নাম আরাশ-ই কামানগির। ইরান যখন কোনো অস্ত্রের নাম রাখে তখন তার পেছনে গভীর ইতিহাস থাকে। এবারে নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা ফার্সি অর্থ হলো তীরন্দাজ আরাশ। পারস্যের লোকগাথায় যিনি এক তীর ছুঁড়ে দেশের সীমানা নির্ধারণ করেছিলেন, শত্রুর বুক কাঁপিয়ে দিয়েছিলেন। আজকের ইরানও যেন আমেরিকার সামনে সেই পৌরাণিক বীরের মতোই বুক চিতিয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই চাল? মার্কিন যুক্তরাষ্ট্র যখন বন্দর আব্বাসের কাছে ইরানি ঘাঁটিতে হামলা চালিয়ে ভাবছিল তারা ইরানকে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই ইরান এই আরাশ দিয়ে মোক্ষম আঘাতটি হানল। IRGC বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শুধু ড্রোন ফেলেই শান্ত হয়নি, তারা পাল্টা জবাবে মার্কিন বিমান ঘাঁটিতেও রকেট হামলা চালিয়েছে। এর অর্থ পরিষ্কার, ইরান ইটের বদলে পাটকেলটি মারতে খুব ভালো করেই জানে।
পশ্চিমা দুনিয়া সবসময় দাবি করে ইরানের প্রযুক্তি নাকি মানধাতা আমলে, তাদের ক্ষেপণাস্ত্র নাকি অকার্যকর। কিন্তু কিংস কলেজ লন্ডনের সামরিক বিশ্লেষক মার্ক হিলবোর্ন এবং সায়েন্সেস পো ইউনিভার্সিটির নিকোল গ্রাজিউস্কি এবার স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান ক্ষেপণাস্ত্রের নকশায় এখন সম্পূর্ণ স্বনির্ভর। নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স আলমেইদার মতে এই আরাশ কামানগির কোনো সাধারণ অস্ত্র নয়, এটি এমন এক পপ আপ ক্ষেপণাস্ত্র যা প্রথাগত রাডারের উপর নির্ভর করে না। তাহলে এটি কাজ করে কিভাবে? স্টেলথ শিকারী, এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল এবং হিট সিকিং বা তাপ শনাক্তকরণ প্রযুক্তি। মার্কিন ড্রোন যতই রাডার ফাঁকি দেওয়ার চেষ্টা করুক, আরাশ তার ইঞ্জিনের তাপ দেখেই তাকে জমের বাড়ি পাঠিয়ে দেয়। ছায়াবাজি বা গতিশীলতা, এই পুরো সিস্টেমটি অত্যন্ত হালকা এবং দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। অর্থাৎ শত্রু এসে যেখানে আঘাত হানতে চাইবে সেখানে গিয়ে ইরানকে আর খুঁজে পাবে না। ইরান যেন এখানে আকাশ কুসুম কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে। ইউক্রেন যুদ্ধ যেমন সস্তা ড্রোনের মাধ্যমে পরাশক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তেমনি ইরানও এখন যুদ্ধের অর্থনৈতিক কৌশল বদলে দিচ্ছে। কোটি কোটি ডলারের মার্কিন ড্রোনকে ইরান কুপকাত করছে মাত্র কয়েক হাজার ডলারের সস্তা কিন্তু মারাত্মক আরাশ দিয়ে। ধ্বংসের ধোঁয়া এখনো কাটেনি, অথচ কারখানায় আবার আলো জ্বলছে। মিসাইলের গর্জন থামতে না থামতেই ওয়েল্ডিং এর ফুলকি উঠছে ইরানের অস্ত্র কারখানায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল এবার চিৎ করে দেওয়া গেছে, কিন্তু হিসাব মেলেনি। মার্কিন গোয়েন্দাদের নিজেদের রিপোর্টই বলছে তেহরান ঘুরে দাঁড়াচ্ছে এবং প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় সংঘাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের মিসাইল ঘাঁটি, লঞ্চার আর অস্ত্র কারখানার ওপর ঝাঁপিয়ে পড়ে। দাবি করা হয়েছিল ইরানের 90% সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দৃঢ় কণ্ঠে বললেন, পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই দাবির বেলুন চুপসে গেছে। গোয়েন্দারা যা দেখছেন, 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার দশা। একাধিক গোয়েন্দা সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে ইরান কেবল ক্ষত সারাচ্ছে না, সক্রিয়ভাবে নতুন ড্রোন উৎপাদনও শুরু করে দিয়েছে। একটি মার্কিন প্রশাসনের কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরে পাবে। শুধু তাই নয়, যেসব মিসাইল লঞ্চার মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এপ্রিলে যেখানে বলা হচ্ছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত আছে, সাম্প্রতিক হিসাবে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2/3। কুপারের দাবি আর গোয়েন্দা রিপোর্টের মধ্যে ফারাকটা এতটাই বিস্তর যে দুটি আলাদা সূত্র সরাসরি জানিয়ে দিয়েছে দুটোর মধ্যে কোনো মিল নেই। গোয়েন্দাদের কাছের একটি সূত্রের কথায় এই ক্ষতি ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পারে, বছর তো দূরের কথা। এত দ্রুত কিভাবে সম্ভব হলো? তেলে জলে মেশে না, কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক সেই নিয়মেরই ব্যতিক্রম। দ্রুত পুনর্গঠনের পেছনে এই দুই মিত্রের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। চীন যুদ্ধ চলাকালীন সময়েও ইরানকে মিসাইল তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে যাচ্ছে। মার্কিন নৌ অবরোধে সরবরাহ কিছুটা কমলেও থামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সিবিএস নিউজে এই তথ্য স্বীকার করেছেন। চীন অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে, তবে যন্ত্রাংশের খালি বাক্সগুলো নিজের হয়েই কথা বলে। এর বাইরে আরেকটি বড় কারণ হলো হামলা আসলে যতটা কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছিল ততটা হয়নি। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি অংশ শুরু থেকেই সম্পূর্ণ অক্ষত ছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু নয়, একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েই ইরান পুনর্গঠন শুরু করতে পেরেছে। ড্রোন এখনকার আসল মাথা ব্যথা। যুদ্ধের আগে ইরানের হাজার হাজার ড্রোন ছিল, হামলার পরও তার অন্তত 50% অক্ষত থেকে গেছে। এখন সেখানে নতুন উৎপাদন যোগ হচ্ছে। এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন? কারণটা সহজ অঙ্কের। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। সেটা ঠেকাতেই যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় $40 লাখ। একটি ড্রোন আর পাল্টা খরচ 200 গুণ। এই অসম অর্থনীতিতে ইরান টিকে থাকতে পারে অনেকক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষের কোষাগার খালি হয় তপ্তপ করে। মিসাইল সক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠিত না হলেও ড্রোন দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে তেহরান। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই এই ড্রোনের নাগালে। 90%, এক সংখ্যায় দুনিয়া কাঁপালো তেহরান। সংখ্যাটা ছোট, মাত্র দুটো সংখ্যা, কিন্তু এই দুটো অঙ্ক উচ্চারণ করতেই ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে, তেল আবিবের বুক কেঁপে উঠেছে, আর বিশ্বের কূটনৈতিক মহলে পড়েছে ভূমিকম্পের ঢেউ। 90%।
ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই একটি পোস্টে লিখলেন, আবার হামলা হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। কথাটা যেন বাতাসে ছুড়ে দেয়া একটি জ্বলন্ত মশাল। 90% মানে কি? কেন এত ভয়? পরমাণু বিজ্ঞানের হিসাবে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অস্ত্র মানের উপাদান। পারমাণবিক বোমা বানাতে এই মাত্রার বিশুদ্ধতা লাগে। 60% পর্যন্ত গেলে সীমিত মাত্রার ডার্টি বম্ব তৈরি সম্ভব, কিন্তু 90% পৌঁছালে সেটা আর ডার্টি বম্ব নয়, সেটা হিরোশিমার ভাষায় কথা বলে। ইরানের হাতে এখনই রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়ন বলছে, এই মজুদ যতক্ষণ আছে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর 60 থেকে 90% যাওয়া প্রযুক্তিগতভাবে মাত্র একটি ছোট পদক্ষেপ। সেই ছোট পদক্ষেপের হুমকিটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পের কারণ। চাপের জবাবে পাল্টা চাপ, তেহরানের পুরনো কৌশল, নতুন শক্তি। ঘটনার পটভূমিটা বোঝা দরকার। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটনে। সেই প্রস্তাবে ছিল একাধিক শর্ত: যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে সার্বভৌম কর্তৃত্ব, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হেজবুল্লাহ হুথি পপুলার মোবিলাইজেশন ফোর্সের ওপর হামলা বন্ধ। শর্তগুলো কঠিন, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট। এগুলো দাবি নয়, ন্যূনতম প্রাপ্য। ট্রাম্প সেই প্রস্তাব ছুঁড়ে ফেললেন, ঘোষণা দিলেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। নেতানিয়াহু কানে কানে জানিয়ে দিলেন ইরানের শর্ত মানা যাবে না। ওয়াশিংটন ভেবেছিল চাপে পড়ে তেহরান নরম হবে, হিসাব উল্টো হলো। পরদিনই এলো পারমাণবিক হুঁশিয়ারি। ইরান বলল, আবার হামলা হলে 90%। কূটনীতির ভাষায় বললে এটা পাল্টা চাপের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যা পারেনি, আলোচনার টেবিলে সেই কাজটাই করে দিল একটা সংখ্যা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা হয়তো চাপ সৃষ্টির কৌশল, বাস্তব প্রয়োগের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, বাস্তব প্রয়োগ হোক বা না হোক, এই হুমকির মূল্য কি কম? যে দেশের হাতে আছে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম, যার পারমাণবিক স্থাপনাগুলো বোমায় পুরোপুরি ধ্বংস হয়নি, যে দেশের বিজ্ঞানীরা এই প্রযুক্তির দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, সেই দেশ যখন 90% কথা বলে, তখন সেটাকে নিছক ভাষণ ভাবলে বোকামি হবে। ট্রাম্প বলেছিলেন, মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দাদের নিজস্ব মূল্যায়ন ভিন্ন কথা বলছে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত থাকলে ক্ষমতা কমেনি বলেই তাদের মত। ইরানের পারমাণবিক হুমকির পাশাপাশি হরমুজ প্রণালীর প্রশ্নটাও ঘুরছে। বিশ্বের 1/5 তেল ও গ্যাস চলে এই পথে। ইরান সেই পথ বন্ধ রাখার ক্ষমতা রাখে, এটা এখন কারো অজানা নয়। যুদ্ধবিরতির শর্তে হরমুজে সার্বভৌম কর্তৃত্বের দাবি রেখেছে তেহরান। এটা শুধু সামরিক দাবি নয়, এটা অর্থনৈতিক অস্ত্র। বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট যার হাতে, তার দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।